গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। সবাই কেমন আছেন? আমি ভালো আছি। আশা করি আপনারাও সকলে ভালো আছেন। বন্ধুরা, আজ বৃহস্পতিবার, আবার একটা ছুটির দিন, তাই একটু বেশি ঘুমিয়ে ফেলেছিলাম। কিন্তু ঘড়ির কাঁটা যখন ঠিক 9টা চলো, তখনই তড়িঘড়ি উঠে পড়লাম। প্রাতরাশ ও দরকারি কাজকর্মগুলো সেরে বেরিয়ে পড়লাম আজকের গন্তব্যের উদ্দেশ্যে। আজকে একটু রোদের তাপমাত্রা বেশি ছিল, তাই দূরে কোথাও না গিয়ে ঠিক করলাম আমার প্রিয় জেলা হুগলির মধ্যে কোথাও ঘুরে আসব। সেই মতো রওনা দিলাম হুগলি জেলার ছোট্ট কিন্তু ঐতিহ্যবাহী গ্রাম দশগড়া জমিদার বাড়ির দিকে। এখন আপনারা দেখতে পাচ্ছেন আমি টেকারের ছাদে বসে আছি। আসলে এই গ্রামে যাতায়াতের প্রধান ভরসাই হলো এই টেকারগুলো, আর তার ছাদে বসে ভ্রমণের একটা আলাদা মজা আছে। হাওয়ার ছোঁয়া আর খোলা আকাশের নিচে পথ চলা সত্যি দারুণ এক অভিজ্ঞতা। রাস্তার দুধারে সবুজ ধান ক্ষেত আর গাছগাছালির মনোরম দৃশ্য দেখতে দেখতে কখন যে দশগড়ে পৌঁছে গেলাম বুঝতেই পারলাম না। সত্যি বলতে ততক্ষণে বেশ খিদে পেয়ে গিয়েছিল, তাই আর দেরি না করে একটা ছোট্ট দোকানে ঢুকে হালকা টিফিন সেরে নিলাম। আজকে আমি আর রাজকুমার দা আছি। আজকে সেই লেভেল ব্লগ হবে। চলো আমরা গ্রামটাকে এবার ভিজিট করবো। ততক্ষণ তারা এখানে খাওয়া দাওয়া করে নিই আমরা। প্রচন্ড পরিমাণে খিদে পেয়েছে আস্তে আস্তে, তাই একটা দোকানে চলে এলাম, একটু মুড়ি খাচ্ছি। তারপর বেরোবো ওই দশগড়া গ্রামে। এখানে যে জমিদার বাড়ি আছে সেটাকে আপনাদের সামনে তুলে ধরবো। এখানে একটা মন্দির আছে, সেটা আপনাদের দেখাবো। তো আগে একটু মুড়িটা খেয়ে নিই, তারপর দেখা। কি বলছে? মুড়ি খাওয়া হচ্ছে, মুড়ি দশগড়া চৌমাথা পাম্পের পাশে। চলুন এবার শুরু করি আজকের আসল ভ্রমণ। ওই যে দূরে যে মোড় মাথাটাই দেখা যাচ্ছে, ওই মোড় মাথা হয়ে আমাদের টেকারটা এই যে সামনে এসে দাঁড়ালো। আর এখান থেকে নেমে ওই যে দূরে যে বাস চলে যাচ্ছে, এই যে সোজা পথটা, এই পথটা ধরে হাঁটা দিলেই মাত্র 5 থেকে 7 মিনিটের পথ দশগড়া বিশ্বাস বাড়ি। এই যে সোজা পথে ধরে গেলেই বিশ্বাস বাড়ি যাওয়া যাবে, কিন্তু আমি এই সোজা পথ দিয়ে যাব না, আমি একটু এই যে বাজারের ভেতর দিয়ে যাচ্ছি, কারণ বাজারটা আপনাদের দেখাতে পারবো। আর সোজা পথটা রাস্তাঘাটে প্রচণ্ড গাড়ি, সেই হিসেবেই আমি এই সহজ পথটা বেছে নিলাম। তো ওই যে দূরে যে মোড় মাথাটা দেখছেন, ওই মোড় মাথার ঠিক রাস্তাটা পার করলেই আপনারা এই রাস্তায় আসতে পারবেন। দশঘরা বাজারের পথ ধরে আমাদের হাঁটা শুরু। দুপাশে সারি সারি ছোট বড় দোকানপাট, আর সে পথেই ব্যস্ত মানুষের চলাফেরা। গ্রামের প্রাণ যেন এই পথেই স্পন্দিত। একটু এগোতেই চোখে পড়ে একটি শান্ত সুন্দর দুর্গা মন্দির। মন্দিরের ঠিক বিপরীতে রয়েছে বহু প্রাচীন দশগড়া গ্রামীণ হাট, এক সময় যেখানে আশেপাশের বহু গ্রামের মানুষ উপচে পড়ত। আজ সেই কোলাহল কিছুটা ম্লান, তবুও ইতিহাসের গন্ধ এখনো টিকে আছে প্রতিটি কোণায়। এরপর আমরা পৌঁছে গেলাম প্রাচীন রথের মাঠে, যেখানে এক সময় উৎসবের রঙে ভরে উঠত চারিদিক। সেখান থেকে আরও কিছুটা পথ অতিক্রম করে চোখে পড়ে দশগড়া বয়েজ স্কুল এবং তার পাশেই অবস্থিত বালিকা বিদ্যালয়। শিক্ষার আলো ছড়িয়ে চলেছে নীরবে। সবশেষে এই পথ পেরিয়ে আমরা এসে পৌঁছালাম দশগড়া রায়বাড়িতে, ইতিহাস আর ঐতিহ্যের এক জীবন্ত সাক্ষী, যা আজও অতীতের গৌরবের কথা বলে যায়। আমাদের আজকের প্রথম গন্তব্য দশগড়া রায়বাড়ি। আর এখন আমরা দাঁড়িয়ে আছি এই ঐতিহ্যবাহী রায়বাড়ির মূল ফটকের সামনে। এটি হলো রায়বাড়ির প্রধান প্রবেশদ্বার, যা ভিক্টোরিয়ান আদলে নির্মিত। ফটকের পিছনে যে উঁচু চূড়ার মতো অংশটি চোখে পড়ছে, হ্যাঁ, সেটি হলো ক্লক টাওয়ার। এর মাথায় বসানো আছে একটি পরীর মূর্তি, যা পুরো স্থাপনাটিকে এক রাজকীয় সৌন্দর্য এনে দিয়েছে। আর ফটকের তোরণের উপরে নজর করলেই দেখা যায় দুটি সিংহ যেন আজও এই প্রাচীন বাড়িটিকে পাহারা দিচ্ছে। রায়বাড়ির মূল ফটকের ভিতর প্রবেশ করতেই চোখে পড়ে পুরনো দিনের ছোঁয়া মাখা একটি পোস্ট অফিস। আর তার কিছুটা দূরে রয়েছে ছোটদের একটি বিদ্যালয়, যেখানে প্রতিদিন শোনা যায় পড়াশোনার সরগরম পরিবেশ। এইসব দৃশ্য উপভোগ করতে করতে ধীরে ধীরে আমরা এগিয়ে যাই রায়বাড়ির প্রধান অঙ্গনের দিকে। সেই ঐতিহ্যবাহী মূল ফটকের সামনে
যেখানে প্রতি বছর অত্যন্ত ধুমধাম ও আড়ম্বরে অনুষ্ঠিত হয় শারদীয়া দুর্গাপূজা। এখানে পা রাখলেই অনুভব করা যায় এক আলাদা উৎসবের আবহ এবং অতীতের গৌরবময় ঐতিহ্যর ছোঁয়া। নমস্কার বন্ধুরা, আমি আপনাদের বন্ধু রাজ, আর আপনারা দেখছেন আপনাদের পছন্দের চ্যানেল আর কে ব্লগস অজানার পথে। আর আমি পৌঁছে গেছি আজ হুগলি জেলার দশগড়া অঞ্চলে। এই দশগড়া অঞ্চলে রয়েছে রায়বাড়ি, আর আমি রয়েছি রায়বাড়ি দরজার সামনে। কিন্তু দুর্ভাগ্য এতটাই খারাপ আমাদের, আজকে আমি আপনাদের ভেতরে কোনো দৃশ্য দেখাতে পারবো না, কিন্তু বাইরে যে সকল জিনিস রয়েছে সেগুলো আপনাদের সামনে তুলে ধরবো। কী রয়েছে ইতিহাস, কী রয়েছে গল্প, সব কিছু দেখাবো আজকের ভিডিওতে। যে সামনে দেখতে পাচ্ছেন যেটা রয়েছে, এটা হলো এই রায় জমিদার পরিবারের দোলমঞ্চ। তো এখন যদিও বন্ধ রয়েছে, আমি আপনাদের ভেতরে ঢুকে দেখাতে পারবো না, কিন্তু বাইরে থেকে আপনাদের যেটুকু দেখাচ্ছি অবশ্যই সেটুকুই ভালো লাগবে। এই যে সামনে যে অংশটি দেখছেন, এটি রায়বাড়িরই একটি অংশ। এর ঠিক সামনেই রয়েছে দোলমঞ্চ। দোলমঞ্চের গাত্রে লক্ষ্য করলে দেখা যাবে গ্রিক ও ভিক্টোরিয়ান ঘরানার প্রভাব মিশিয়ে ছোট ছোট নকশা করা হয়েছে, যা স্থাপত্যটিকে আরও আকর্ষণীয় করে তুলেছে। আর এটি হলো বাড়ির সামনে অবস্থিত একটি সুন্দর জলাশয়, যাকে স্থানীয় মানুষ ঝিল বলেও চেনে। জলাশয়ের ধারে সুন্দরভাবে রয়েছে একটি বসার জায়গা, চারপাশে গাছগাছালিতে ঘেরা। এই পরিবেশ এক কথায় শান্ত ও মনোরম এবং অত্যন্ত আকর্ষণীয়। রায়বাড়ি থেকে বেরিয়ে আসতেই চোখে পড়ে একটি সুন্দর শিব মন্দির, আর এই শিব মন্দিরটি টেরাকোটার নকশায় নির্মিত হলেও বর্তমানে সংস্কারের কাজ চলায় সেই কারুকাজ স্পষ্টভাবে চোখে পড়ল না। সব মিলিয়ে ইতিহাস আর স্থাপত্যর এক অপূর্ব মেলবন্ধন রয়েছে এই দশগড়ার রায়বাড়িতে, যা আজও তার প্রাচীন গৌরবের গল্প বলে চলে। ঠিক এই জায়গাটায় আপনারা লক্ষ্য করবেন একটি ছোট্ট পাড়া একটি কালী মন্দির রয়েছে, আর এই মন্দিরের পাশ থেকে রাস্তাটা বেরিয়ে গেছে। এই যে দেখছেন এই রাস্তাটা বেরিয়ে গেছে, এই রাস্তা বরাবর গেলে আমরা পৌঁছে যাব বিশ্বাস জমিদার বাড়ি। তো আমরা এখন বিশ্বাস জমিদার বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। তো দেখা হচ্ছে বিশ্বাস জমিদার বাড়িতে। আজকে কোনো গাড়ি বা ট্রেনে নয়, আজকে আমি দশগড়া এক্সপ্লোর করছি পায়ে হেঁটে। তো আমার সাথে রয়েছে ভাই স্পন্দন। তো ভাই কিন্তু ভিডিও বানায় মোটর বাইক নিয়ে। সে মোটর বাইকে করে বিভিন্ন জায়গায় যায়, ঘুরে বেড়ায় এবং সেই সব জায়গার দৃশ্য এবং সেই সব জায়গার ঘটনা আপনাদের সামনে তুলে ধরে। তো ভাইয়ের চ্যানেলের লিঙ্কটা আপনাদের জানিয়ে দেবো, আপনারা ভাইকেও একটু সাবস্ক্রাইব করবেন, ভালোবাসা দেবেন। ভাই কিন্তু বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায়। যদি একদিন বা দুদিনের ছুটিতে কোথাও ঘুরতে যান, তো ভাইয়ের ভিডিও দেখবেন, অবশ্যই ভালো লাগবে আপনাদের। আজকে বাড়ি থেকে যখন বেরোলাম তখন আকাশটা দেখলাম মেঘাচ্ছন্ন ছিল, কিন্তু এখন বেরিয়ে বুঝতে পারছি ভালো রকম একটা ভ্যাপসা গরম রয়েছে। তো এই গরমের মধ্যেও পায়ে হেঁটে আমরা আজকে দশগড়াটাকে এক্সপ্লোর করছি শুধু আপনাদের জন্য। এত কষ্ট করি আমরা, এত একটা ভিডিওর জন্য খাটি, আর শুধু একটা আপনাদের লাইক, কমেন্টস এবং শেয়ারের জন্য। অবশ্যই আপনারা আমাদের মতো যারা ভিডিও রয়েছে, যারা ভিডিও বানাচ্ছে, আপনাদের সামনে তুলে ধরছে, অবশ্যই আপনারা ছোট্ট করে একটা লাইক এবং ভিডিওটাকে শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। হেঁটে চলেছি বিশ্বাসপাড়া জমিদার বাড়ির উদ্দেশ্যে। তো রাস্তাঘাট পুরো একদম ফাঁকা, যা গরম পড়েছে আজকে, গরমে যারা খুব ফাঁকে বেরোচ্ছে না। তার মধ্যেও আমরা দুই খ্যাপা ঘুরে বেড়াচ্ছি রাস্তায় রাস্তায়।
আপনাদের শুধু ভালো কিছু একটা দেখাবার উদ্দেশ্যে একটা গাছতলা দেখে এসে দাঁড়ালাম, পুরো ফাঁকা নিরিবিলি একটা গাছতলা দেখে দাঁড়ালাম, কারণ এত গরম পড়েছে আজকে, একটুখানি হাঁটছি খুব কষ্ট হচ্ছে আজকে। আমি বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াই, তো বিভিন্ন জায়গায় মন্দিরের ভিডিও আপনাদের তুলে ধরি, ইতিহাস তুলে ধরি, বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াই, কিন্তু আজকে এই 10 ঘোড়া এসে এই রোদ তাপমাত্রা এত, খুব কষ্ট হচ্ছে। তাই একটু গাছতলা থেকে একটু বিশ্রাম নিচ্ছি, তারপর আবার যাব আজকের গন্তব্যে। অনেকটা রাস্তা হেঁটে এসছি। এই মাসিমাকে জিজ্ঞাসা করি, মাসিমা এখানে বিশ্বাস বাড়িটা কত দূর? এইটা দিয়ে দূরে একটা বাচ্চা ছেলে খেলা করছে, দেখুন। তো যারা আসবেন, এই যে এই পথটা ধরে এলাম, ঠিক এই রাস্তা ধরে হেঁটে যেতে হবে। এক মাসিমাকে জিজ্ঞাসা করলাম, উনি বললেন এই সামনেই রয়েছে বিশ্বাস বাড়ি। তো দেখা যাক আর কতটা পায়ে হেঁটে যেতে হবে। তো গ্রাম্য পরিবেশের মধ্যে দিয়ে পায়ে হেঁটে রাস্তা পার আর কি রাস্তা অতিক্রম করছি, ভালোই লাগছে। আশেপাশের ছোটখাটো দৃশ্য, এই যে পুকুর ঘাট, মানুষজন, বেশ ভালোই লাগছে। তো গ্রাম্য পরিবেশে এলে এইরকম সুন্দর সুন্দর গাছগাছালির নিচে ছাওয়া, এইসব প্রকৃতির মধ্যে কিছুটা সময় কাটাতে পারলে বেশ ভালো লাগে। তো পাশেই আপনাদের দেখাচ্ছি, দূরে ওই দেখা যাচ্ছে বিশ্বাস জমিদার বাড়ি। তো আমরা যাব আজকের গন্তব্য ওখানে। তো গিয়ে ওখানে দেখা হচ্ছে বন্ধুরা। হুগলি জেলার ছোট্ট গ্রাম 10 ঘোড়া, কিন্তু ইতিহাস বহু। আমি এসে গেছি 10 ঘোড়ার বিশ্বাস জমিদার বাড়িতে। এখানে রয়েছে বাংলার বহু পুরনো টেরাকোটা নকশার ঐতিহ্য এবং এখানকার জমিদারির ঐতিহ্য। তাহলে চলুন, কি রয়েছে এই বিশ্বাস বাড়ির অজানা ইতিহাস এবং গল্প সবকিছু তুলে ধরবো আজকে ভিডিওর মাধ্যমে। নমস্কার। এখন আমি দাঁড়িয়ে আছি বিশ্বাস বাড়ির সামনে। সামনে যে বড় জলাশয়টি দেখছেন, এটি গোপীসাগর নামে পরিচিত। আর বিশ্বাস বাড়ির প্রবেশদ্বারের মুখে একটি স্তম্ভের উপর বসে থাকা সিংহ যেন আজও পুরো বাড়িটিকে পাহারা দিচ্ছে। প্রবেশ পথের ডান দিকে নজর পড়লেই দেখা যায় বিশ্বাস বাড়ির বৈঠকখানা। এই বৈঠকখানা পেরোলেই চোখে পড়ে কাছারি ঘর। তার পাশেই রয়েছে সাদা রঙের বাংলার ঐতিহ্যবাহী আটচালা স্থাপত্য নির্মিত একটি সুন্দর শিব মন্দির। তবে মন্দিরটি বন্ধ থাকায় ভিতরে দেবতার দর্শন করাতে পারলাম না। মন্দিরের দরজার দুই পাশে টেরাকোটার দুটি মূর্তি রয়েছে, যা দেখতে সত্যি দারুণ লাগে। আর এখন আপনারা যে সাদা ধবধবে স্থাপনাটি দেখছেন, সেটি হলো বিশ্বাস বাড়ির রাসমঞ্চ। ভালো করে লক্ষ্য করলে এর মধ্যে ভিক্টোরিয়া ঘরানার স্থাপত্য ছাপ স্পষ্ট বোঝা যায়। এর পাশেই রয়েছে দোলমঞ্চ। শোনা যায় এক সময় এই এলাকা ছিল বড়দুয়ারি রাজাদের রাজধানী। বিস্তীর্ণ 10টি গ্রাম নিয়ে এই জায়গার নাম হয় 10 ঘোড়া। 1800 শতকে জগমোহন দেব বিশ্বাস এই বাড়িটি নির্মাণ করেন। পরবর্তীতে তার পুত্র রামমোহন বিশ্বাসের আমলে এই বাড়ির খ্যাতি ও প্রতিপত্তি আরও বৃদ্ধি পায়। বর্তমানে এই বাড়িতে পরিবারের সদস্যরাই বসবাস করেন এবং তারাই এর দেখাশোনা করেন। এই বাড়িতে একটি গ্রামীণ দুর্গা দালান রয়েছে, যেখানে আজও ধুমধাম করে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়। আশেপাশের বহু গ্রামের মানুষ এই পূজায় অংশ নিতে আসেন। যদিও আমি বাড়ির অন্দরমহলে প্রবেশ করতে পারিনি, তাই সেই অংশ আপনাদের দেখাতে পারলাম না। এবার আমরা বাড়ির পিছন দিকে এগিয়ে চললাম, যেখানে রয়েছে গোপীনাথ জিউয়ের মন্দির। পথের ধারে চোখে পড়বে বিশ্বাস পরিবারের ফলক।
দুপাশে সুপারি গাছের সারি দেখে এগোতেই দূর থেকে দেখা যায় মন্দিরের চূড়া। এখন আমরা পৌঁছে গেছি পঞ্চরত্ন বিশিষ্ট গোপীনাথজিউ মন্দিরে। সম্পূর্ণ টেরাকোটার নকশায় নির্মিত এই মন্দিরটি সত্যি এক কথায় অপূর্ব। আর সবচেয়ে ভালো লাগার বিষয় হলো এখানকার টেরাকোটার কাজ এখনো অনেকটাই অক্ষত রয়েছে, যা প্রমাণ করে এই মন্দিরটি কত যত্ন নিয়ে রক্ষণাবেক্ষণ করা হচ্ছে। মন্দিরের গায়ে টেরাকোটার নকশায় ফুটে উঠেছে নানা দেবদেবীর মূর্তি। এই কারুকাজ যেন ইতিহাসের এক জীবন্ত ক্যানভাস। প্রতিটি ইট আর প্রতিটি নকশায় লুকিয়ে আছে শতাব্দীর গল্প, শিল্প আর বিশ্বাসের স্পর্শ। কোথাও দেবলীলা, কোথাও গ্রাম বাংলার জীবনচিত্র, আবার কোথাও পৌরাণিক কাহিনীর দৃশ্য। সব মিলিয়ে এক অপূর্ব শিল্পরূপ। প্রবেশদ্বারের উপরে খিলান অংশে অসংখ্য সূক্ষ্ম মূর্তির সমাবেশ এক বিশাল কাহিনীর জন্ম দিয়েছে। লালচে পোড়ামাটির রং সূর্যের আলোয় আরো প্রাণবন্ত হয়ে ওঠে। মনে হয় যেন শিল্পীরা মাটির মধ্যেই প্রাণ সঞ্চার করেছেন। মন্দিরের মূল ফটকের সামনেই রয়েছে একটি নাট মন্দির। কিছুক্ষণ এই জায়গাটি ঘুরে দেখে আমরা বেরিয়ে পড়লাম পরবর্তী গন্তব্যর উদ্দেশ্যে। বিশ্বাসপাড়া ছেড়ে এবার রওনা দিলাম শ্রীকৃষ্ণপুরের দিকে। গ্রামের পথ ধরে এই গরমের মধ্যেও হাঁটার অভিজ্ঞতা একেবারেই আলাদা। গ্রামের সরু রাস্তা ধরে রোদের মধ্যে এগিয়ে চলেছি আমরা। চারপাশে ছড়িয়ে আছে নিস্তব্ধ অথচ প্রাণ ভরা এক পরিবেশ। পথে যেতে যেতে চোখে পড়ে সাদামাঠা অথচ মায়াময় ঘরবাড়ি, আর সেই ঘরগুলোর সাথে মিশে থাকা মানুষগুলোর সহজ সরল জীবনযাপন। কোথাও উঠোনে বসে গল্প করছেন বয়স্করা, কোথাও বা শিশুরা মেতে আছে খেলায়। সব মিলিয়ে এক অদ্ভুত শান্তি ও আপনত্বের ছোঁয়া, যা অনুভব করা যায়, কিন্তু ভাষায় পুরোটা প্রকাশ করা সত্যি কঠিন। নমস্কার, আজকে আবার ঘুরতে ঘুরতে চলে এলাম হুগলি জেলার একটা শান্ত এবং সুন্দর নিরিবিলি জায়গা। সেটি হলো দশগড়া। আর দশগড়া এসছেন বিশ্বাসপাড়া ঘুরে দেখেননি, একটিবার হলো বিশ্বাসপাড়া ঘুরে দেখুন। আর বিশ্বাসপাড়ায় যখন আসবেন আপনি এই বিশ্বাসপাড়া কিছুটা টপকে এসে আপনি চলে আসবেন একটি সুন্দর এবং প্রকৃতির যে ঘেরার মধ্যে একটি আশ্রম গড়ে উঠেছে। আপনারা দেখতে পাচ্ছেন সেই আশ্রমটি, এটি হলো শ্রী গোপালজিউয়ের আশ্রম। আপনারা যদি এখানে আসেন, সত্যি বললাম এক কথায় আপনাদের খুব ভালো লাগবে। যারা শহরের কোলাহল ছেড়ে যারা শান্ত নিরিবিলিতে কয়েকটা ঘন্টা সময় কাটাতে চান, তাদের জন্য এই শ্রী গোপালজিউ আশ্রমটি একদম আদর্শ জায়গা। এখানে আসবেন, কি দেখবেন, এখানে পুজো দেওয়ার কি ব্যবস্থা রয়েছে, কবে এখানে ভোগ খাওয়ানো হয়, সবকিছু তথ্য দেবো আজকের ভিডিওতে। কিছুক্ষণ পর পৌঁছে গেলাম গোপালজিউ আশ্রমে। ছোট্ট হলেও অত্যন্ত শান্ত ও মনোরম পরিবেশে গড়ে উঠেছে এই আশ্রমটি। এখানকার মূল মন্দিরে বিরাজ করছেন গোপালজিউ। এক সেবায়িতের কাছ থেকে জানলাম মন্দিরের আরো কোন কোন দেবতা প্রতিষ্ঠিত আছেন। গোপাল আমাদের, হ্যাঁ গোপাল। আর এখানে এই যে এ গোপাল সবাই ভক্তরা দিয়ে গেছে। এ আমাদের জগন্নাথ, গোপীনাথ, মদনমোহন। এটা হচ্ছে জগন্নাথ, সুভদ্রা, বলরাম। এটা হচ্ছে পঞ্চতত্ত্ব, মহাপ্রভু, নিত্যানন্দ, আর অদ্বৈত, শিবাসাদি, গদাধর, রাধা কৃষ্ণ। এ হচ্ছে গিরিরাজ গোপাল। আর এখানে বিরাজ আর এই যে গোপাল, আর এটা হচ্ছে আমাদের সেবক মহন্ত, আমাদের বাবাজি। এইগুলো নারায়ণের ছিল, এগুলো হচ্ছে আমাদের গিরিরাজ নারায়ণের শিলা। এগুলো সব ভক্তরা দিয়ে গেছে, রেখে দেওয়া হয়েছে। এই মুহূর্তে আমার সাথে আছেন এই আশ্রমেরই এক সেবায়িত, তো উনি আমাদের কিছু দেখাবেন। তো চলুন ওনার সাথে গিয়ে আমরা দেখে নিই উনি কি দেখাতে চাইছেন। আসুন, এখানটা আপনি আমাদের কি দেখাতে চাইছেন? ওই সমাজ, এখানে আমাদের বাবাজিদের সব সমাজ। এখানে যে বাবাজি রয়েছিলেন, ওনার একটি সমাধি রয়েছে। চলুন বন্ধুরা, এই সেবায়িত মহাশয়ের সাথে গিয়ে আমরা দেখে নেব
যে সমাধি রয়েছে সেই সমাধিটা নেন। ঠিক আপনারা এই পথে চলে আসবেন। যদি সমাধিটা আপনারা দেখতে চান তাহলে এই পথে আসুন। ঠিক এই পথে এসেই আপনারা লক্ষ্য করবেন এই যে হাঁটা দিচ্ছেন, তিনি আমাদের আশ্রমের পাশে কিছু সমাধিও দেখালেন, যেখানে এক সময়কার সেবায়তদের শেষ ঠিকানা। সব মিলিয়ে আজকের এই ভ্রমণটি একদিনের হলেও ছিল অসাধারণ সুন্দর ও স্মরণীয়। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্টস ও শেয়ার করে পাশে থাকবেন। নমস্কার। নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আশ্রমের সেবায়িত মহাশয় রয়েছে, ওনার সাথে এই মন্দিরে বিষয়ে আমি কিছু জেনে নেব। এই মন্দিরে কবে অনুষ্ঠান হয়, এই মন্দিরে যদি ভোগ খাওয়ার কোনো ব্যবস্থা থাকে কবে হয়, সকল তথ্য এনার কাছ থেকে আমরা শুনে নেব। তো নমস্কার। তো আপনাদের এই মন্দিরটায় পুজো অর্চনা কবে হয়? দুটো উৎসব হয় আমাদের। গোপালের উৎসব হয় মাঘে ফাল্গুনে, পূর্ণিমা তিথিতে। গুরু পূর্ণিমা হয় আষাঢ় মাসে, গুরু পূর্ণিমা। তখন কি ভোগ খাওয়ানোর কোনো ব্যবস্থা থাকে? হ্যাঁ, 3-4 দিন। 3-4 দিন গোপালের উৎসব যখন হয় তখনও 3-4 দিন, আর আষাঢ় মাসে গুরু পূর্ণিমা তখনও 3 দিন। এই মন্দিরটা খোলার সময় খোলার সময় বিকাল, ওই দরজাটা রাত্রে বন্ধ হয়, রাত্রে বন্ধ হয়ে যায়। আর মেন দরজা খোলায় উৎসব। আর সকালবেলার পর থেকে খোলা এই মন্দির প্রতিদিন? প্রতিদিন ওই কাজের লোক যেগুলো আছে ওগুলো আসার পর, আসার একটু আগেই 7:30টা, 7:30 থেকে সারাদিনই খোলা থাকে মন্দির। রাত্রে আবার বন্ধ হবে 9টা-10টা। আর বাইরে থেকে কোনো দর্শক বন্ধু বা কোনো ভক্তবৃন্দ যদি আসেন, পুজো দেওয়ার ব্যবস্থা রয়েছে? হ্যাঁ, তো শুনতেই পারলেন, যারা আসবেন আপনারা এখানে সকাল 8টা থেকে মন্দির খুলে যায়। সারাদিন মন্দিরে আপনারা প্রভুর দর্শন করতে পারবেন এবং পুজো দেওয়ারও ব্যবস্থা রয়েছে।